ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা যাতে নিশ্চিত করা যায়, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আরো কিভাবে জোরদার করতে পারেন বলে মনে করেন? প্রধান উদ্যোগ যেটা নিয়েছি সেটি হলো তথ্য সংগ্রহটাকে একেবারে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ করেছি। একটা ম্যাসিভ ডিজিটাইজেশন করেছি আমরা। বাংলাদেশ ব্যাংকের প্রতিটি ক্ষেত্রে আমরা ডিজিটাল। এখন আমার এখানে ড্যাশবোর্ড আছে যে এই মুহূর্তে কোন ব্যাংক কোন এলসি খুললো, কত টাকার এলসি খুললো, সেই এলসি কবে নাগাদ এটা পরিশোধ করতে হবে, সেটা করছে কিনা আমরা কিন্তু বলতে পারি। এই মনিটরিং এর কারণে কি আপনি মনে করছেন যে যে জালিয়াতি করার একটা চক্র এবং কিছু মানুষ যে চেষ্টা করে এটা কমে আসবে? এখন সমস্তটা ডিজিটাইজড হবার কারণে সেই জন্য কমে গেছে, তাদের ঘোরাফেরাও এখন ব্যাংকে কমে গেছে। তারপরেও আমি বলবো যে ব্যাংকগুলোকে আরো সাবধান থাকতে হবে। পার্টিকুলারলি পাবলিক ব্যাংকগুলোর কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন আরো তাড়াতাড়ি ডিজিটাইজ করে ফেলে। সরকারি ব্যাংকে আরেকটু মনিটরিংটা আরো কিভাবে জোরদার করা যায়? জোরদার করেছি। সরকারি ব্যাংকের মনিটরিং এর জন্য আলাদা এক্সিকিউটিভ ডিরেক্টরের নেতৃত্বে, আলাদা জিএম এর নেতৃত্বে আলাদা করে আমরা করেছি। আসলে কিন্তু নিজের বিজনেসটা তো নিজে করতে হবে, ব্যাংকগুলোকে তার ব্যবসা তার নিজে করতে হবে, তার ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স তার নিজে করতে হবে। পর্ষদকে নজর দিতে হবে যে এই সমস্ত কাজে যেন কাজ করে। এখন আমরা যেটা করেছি নতুন ব্যাংক আইনে, ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টর তাকে আমরা ফায়ার করতে পারি, সুতরাং তার উপরে নিয়ন্ত্রণ আমরা বাড়িয়েছি। পর্ষদকেও আমরা যদি সরকারকে লিখি, সরকার কিন্তু আমাদের কথা শুনেন। দুটো পর্ষদ ভেঙে দিয়েছেন সরকার আমাদের কথা মতো। কিন্তু আমি মনে করি যে পাবলিক ব্যাংকগুলোকে যদি প্রাইভেট ব্যাংকের কাছাকাছি এসে যদি দক্ষতা দেখাতে হয়, তাদেরকে আধুনিক যে সমস্ত ব্যাংকিং সরঞ্জাম সেটা কিন্তু রপ্ত করতে হবে। তারা সেই পর্যায়ে, এর জন্য অবশ্য তাদের হিউম্যান রিসোর্সেরও অনেক উন্নতি দরকার। আমাদের এখন রিজার্ভ অনেক বড় হয়েছে স্যার, এই রিজার্ভের যে 22 বিলিয়ন 21 বিলিয়ন ডলারের মতো যে আমাদের রিজার্ভ হয়েছে, এটাকে আমরা কিভাবে আরো ভালোভাবে কাজে লাগাতে পারি বলে? আমাদের এখন প্রায় 6 মাসেরও উপরে আমরা আমদানি করবার মতো ক্ষমতা রাখি। আমরা রিজার্ভ কিভাবে ব্যবহার করি? যখন কোনো বিনিয়োগকারী তার এলসি খোলেন, সেই এলসির এগেনস্টে তার তো ডলার লাগে, সেই ডলারটা তারা বাজারে যান, বাজারের থেকে কেনার ব্যবস্থা করেন। বাজারে যদি না পাওয়া যায় তখন ব্যাংকগুলো কিন্তু আমাদের কাছে আসে, বাংলাদেশ ব্যাংকে আসে, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে সেই ডলারের ব্যবস্থা করে দিই। তো সুতরাং সেই অর্থে কিন্তু রিজার্ভ ব্যবহৃত হচ্ছে। এবং এই যে পদ্মা ব্রিজটা হচ্ছে, এমনি এমনি কি হচ্ছে, এটা বাজার থেকে তারা যখন ডলার কিনে না পাচ্ছে তখন আমাদের কাছে আসছে, আমরা কিন্তু আবার ওটা বিক্রি করছি। এইভাবে ইনডাইরেক্টলি আমরা ডলার দিচ্ছি। আরেকটা জিনিস যেটা করছি, সরাসরি করছি, সেটি হলো প্রায় 1.5 বিলিয়ন ডলারের মতো আমরা রপ্তানি খাতকে দিচ্ছি এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বলে। প্রত্যেকটা কোম্পানি 15 মিলিয়ন ডলার পর্যন্ত আমাদের কাছ থেকে মাত্র লাইবর প্লাস 2.5 অর্থাৎ 3%-এরও নিচে রেট অফ ইন্টারেস্টে এক্সপোর্ট খাতে তারা এই ডলার নিচ্ছে। স্যার, গ্রামীণ এবং কৃষি অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বাংলাদেশ ব্যাংক অনেক চেষ্টা করছে, আর নতুন কোনো চিন্তা কি সামনে আছে? আমরা যে ছোট ছোট পুকুরে, তারপরে পোল্ট্রিতে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু টাকার ব্যবস্থা করছি, এবং এর কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক উজ্জীবিত। আর রেমিটেন্সের যে প্রবাহ, এটা কিন্তু অনেকটা ছড়িয়ে গেছে, এবং আমরা খুব দ্রুত রেমিটেন্স পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। জি, আমরা আগের যে গভর্নর পেয়েছি, অনেক সময় দেখেছি গভর্নররা রক্ষণশীল হয়, একটু সংশয়বাদী হয়, কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট দেখলাম। আমি সবসময় লক্ষ্য করেছি যে যদি গ্রাম বাংলার অর্থনীতি যদি উজ্জীবন করা যায়, তাহলে সারা দেশের অর্থনীতি উজ্জীবিত হবে। এবং সেই জন্য ডে 1 থেকে, আমি গভর্নর হওয়ার পর থেকে এই ডেভেলপমেন্টাল সেন্ট্রাল ব্যাংকিং যেটাকে কনসেপ্ট, এটার উপরে জোর দিয়েছি। বিশ্ববাসী প্রথমে একটু অবাক বিস্ময়ে তাকিয়েছে, আমাদের দেশের সনাতনী অর্থনীতিবিদরাও খানিকটা সন্দেহের চোখে দেখেছে, কিন্তু এখন তারা স্বীকার করছেন যে এই যে নতুন ধারার যে সেন্ট্রাল ব্যাংকিং, এটি কিন্তু আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখবে। যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি যে স্যার, আপনি ব্যাংকগুলিকে যে ভিন্ন ধারার সিএসআর করার জন্য আপনি পরামর্শ দেন, উৎসাহ দেন। স্যার, ব্যাংকগুলি কি সেভাবে সিএসআর করতে পারছে? শুরুতে মাত্র 50 কোটি টাকা মতো সিএসআর ফান্ড পেতাম, কিন্তু গত বছর লক্ষ্য করলাম যে
এটা প্রায় 450 কোটি টাকারও উপরে চলে গেছে, প্রায় 9-10 গুণ বেড়ে গেছে। আমাদের উচিত হবে যে এই সামাজিক যে 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 দৃষ্টিভঙ্গি, ব্যাংকিং খাতে যে মানবিক দৃষ্টিভঙ্গি আমরা আনতে পেরেছি, এটা যেন অব্যাহত থাকে। আমি যখন গভর্নর থাকবো না তখনও যেন এটা অব্যাহত থাকে, সেটা আমি আশা করব। আমরাও আশা করব যে সেটা অব্যাহত থাকে। এই গত বছরের আগের বছর বোধহয় আপনারা নতুন 9টি ব্যাংকের অনুমোদন দিয়েছেন। এই ব্যাংকগুলি কেমন আছে বলে মনে করছেন? যেহেতু নতুন ব্যাংক, সময় দিতে হবে এবং তাদেরকে অনেক বেশি সাবধানে এগুতে হবে। অ্যাগ্রেসিভলি তারা যদি বেশি অর্থ বিনিয়োগ করে ফেলে তখন সেটা আদায় করা তাদের জন্য কষ্টকর হতে পারে। সেই জন্য তাদেরকেও আমরা নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছি। হিউম্যান রিসোর্স অর্থাৎ ম্যান পাওয়ার নেওয়ার সময় তাদেরকে সাবধান থাকতে হবে, ভালো মানের লোকজন যারা তা নিতে পারে। তবে এখন পর্যন্ত আমরা তত কোনো দুঃসংবাদ পাচ্ছি না। একটা দুটি ব্যাংকের কিছু কিছু সুশাসন ঘটিত প্রবলেম আমরা শুনতে পেয়েছি, সেজন্য আমরা এমডিকে ফাইন করেছি, প্রয়োজন হলে আরও শক্ত অবস্থান নেব। কিন্তু অন দ্য হোল নতুন ব্যাংক আসাতে খুব বেশি আমি বলবো যে যেরকম সমালোচনা করা হয়েছিল ততটা কিন্তু আমরা রেজাল্টসে দেখছি সেরকম আসছে না। স্যার, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সামনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য আপনি কি চ্যালেঞ্জ বলে মনে করেন? ব্যাংকগুলোকে খুব সাবধান থাকতে হবে। ব্যাংকের যে স্থাপনাগুলো এগুলো যেন নিরাপদ থাকে, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে তারা যেন সবসময় এটাকে একটা নিরাপদ রাখার চেষ্টা করে। টাকার লেনদেন একটা জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে টাকা নেবার জন্য যে নিরাপত্তা দরকার, তারা যেন পুলিশের সাহায্য নেন এবং সেই টাকা যেন নিয়ে তারা যেতে পারেন। মানুষের যাতে টাকা পেতে সুবিধা হয় সেই জন্য তারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর বিশেষ করে যারা রপ্তানিকারক, হ্যাঁ, বিশেষ করে যারা রপ্তানিকারক তাদের জন্য যেন টাকা পয়সার কোনো অসুবিধা না হয়, তারা যেন বন্দরে তাদের পণ্য নিয়ে যেতে পারে। সেইখানে ব্যাংক দরকার হলে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের জন্য নিরাপদ পথের ব্যবস্থা যেন করে দেয়। আর স্বাভাবিকভাবে রাজনীতিকদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের যে ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যাচ্ছে, কাভার্ড ভ্যান নিয়ে যাচ্ছে, এগুলোকে আপনাদের আক্রমণের বিষয়বস্তু করবেন না, কারণ এতে আক্রান্ত হলে দেশ আক্রান্ত হয়, আমাদের সম্ভাবনা আক্রান্ত হয়। আমি আশা করব যে সকলেরই শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশটা যেরকম তরতর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের এই অগ্রযাত্রা যেন কোনো অবস্থাতেই ব্যাহত না হয়। স্যার, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবাই।